হুম। ওকে। আচ্ছা, আজকে যদিও আমাদের ফিজিওলজি ক্লাসের রুটিন ছিল, কিন্তু আমি ঠিক করেছি যে আমরা ইয়ে করব, অ্যানাটমি আর ফিজিওলজি গুলো একসাথে নিয়ে নিব। তাতে করে আমাদের সামনে যে পরীক্ষা টরীক্ষা হলেও আমরা এটাকে কাভার দিয়ে নিতে পারবো, আমাদের আর পিছু ফিরে তাকাতে হবে না। তো আজকে আমাদের ধারাবাহিকতায় আলোচ্য বিষয় হচ্ছে স্কেলেটাল সিস্টেম। আমি স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ? আপনারা সবাই তো আমাকে শুনতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পেলে খুবই ভালো। স্ক্রিনটা শেয়ার করছি, স্ক্রিনটা যদি দেখা যায় তাহলে আরো ভালো। স্ক্রিন দেখা যাচ্ছে না আমার স্ক্রিনটা? আমার হ্যাঁ স্ক্রিনটা হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে? দেখা যায়, দেখা যায়, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, দেখা গেলে খুবই ভালো কথা। তাহলে আমরা আজকে স্কেলেটাল সিস্টেম পড়বো, সেটার অ্যানাটমি এবং ফিজিওলজি দুটাকেই পড়বো। প্রথমে অ্যানাটমির অংশটা পড়বো, এরপর আমরা ফিজিওলজির দিকে যাব। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন যাতে একই কথা দুইবার না বলতে হয়। তবুও অনেকেই না বোঝাটা খুবই স্বাভাবিক, এবং তার জন্য শেষে, ক্লাসের শেষের দিকে প্রশ্ন করবেন যদি সময় থাকে। আর নয়তো আহ, আমরা প্রশ্ন অন্যভাবে নিব। আচ্ছা, এখানে ছবি দেখতে পাচ্ছেন আপনারা স্কেলেটাল সিস্টেমে। আমাদের বডিতে যে হাড়গুলো আছে সেগুলোকে দেখানো হচ্ছে। সেগুলো একটা অবয়ব তৈরি করে, এবং আমরা সবাই জানি এটা আমাদের ব্যালেন্স রাখতে বা শরীরের কাঠামো ইত্যাদিতে সাহায্য করে। তো এবং এখানে ছবিতে আরেকটা বিষয় আছে, এখানে দুই কালারের হাড়ের ছবি দেওয়া আছে। এগুলোকে আমরা একটু দেখে রাখতে হবে। দেখে রাখলে এটা পরবর্তীতে সুবিধা হবে, আমরা একটু পরেই এটার আলোচনায় আসবো। আচ্ছা, তাহলে আমাদের যেই স্কেলেটাল সিস্টেম, এটা আমাদের বডির খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাইমারি স্ট্রাকচারাল ফাউন্ডেশন। এবং এখানে হাড়ের পাশাপাশি কার্টিলেজ, লিগামেন্ট, টেন্ডন এগুলোর সমন্বয় আছে। এবং আমাদের দেহে, যখন আমরা অ্যাডাল্ট হই, তখন আমাদের দেহে 206টা হাড় থাকে। যদিও এর আগে 270, মতান্তরে 300, হ্যাঁ 270 থেকে 300 এরকম একটা সংখ্যা থাকে যখন আমরা খুব ছোট থাকি। তখন আমাদের হাড়ের সংখ্যাটা অনেক বেশি থাকে এবং পরবর্তীতে ওগুলো জোড়া লেগে লেগে সংখ্যাটা কমে এসে 206 এসে পৌঁছায়। আচ্ছা স্যার, এই ফাঁকে একটু জেনে নিতে চাচ্ছি আমাদের ক্লাসের সময়, লাস্ট সময় কয়টা? আপনি চালাইতে থাকেন, আজকে স্যারের ফেসবুকে লাইভ, ঠিক আছে, এখানে কোনো হ্যাম্পার নাই, ঝামেলা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। জি জি, ওকে। তো যাই হোক, তবে তাহলে বেশি আমাদের অ্যানাটমি ফিজিওলজিতে আবার বেশি আলোচনা করলে মাথায় কিছুই থাকবে না। না, এই জন্যই তো এক ক্লাসে নিয়ে এসেছি, যাতে আলোচনা খুব বেশি না হয়। ঠিক আছে। আচ্ছা, তো আমরা সরাসরি এটাকে ভাগ করে ফেলি। আমাদের হিউম্যান স্কেলেটাল সিস্টেমকে আমরা ভাগ যদি করি, তখন কিন্তু এটাকে প্রধান দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাক্সিয়াল, আর অন্যটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। তো এই যে অ্যাক্সিয়াল এবং অ্যাপেন্ডিকুলার, এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা একটু সাদাটে টাইপের, একটু সাদাটে বাদামি কালারের যেটা, অর্থাৎ আমাদের এখানে আছে আমাদের স্কাল, আমাদের রিব কেজ আছে, স্টারনাম আছে, মেরুদণ্ডটা আছে, এটা হচ্ছে এক্সিয়াল। আর অন্যান্য যেগুলো, যেমন দুই দিকে হাত আছে, আবার এদিকে কলার বোন, আবার পেছনে ভিউতে আমরা দেখতে পাচ্ছি স্ক্যাপুলা, পাশাপাশি এই যে পেলভিক গার্ডলটা, তারপরে পায়ের দিকের যে হাড়গুলো আছে এগুলো অ্যাপেন্ডিকুলার। আচ্ছা, এই ভাগটা এখানে আমরা দেখে নিলাম। পাশাপাশি এখানে আবার আমরা যদি লিখাতে দেখি, যে অ্যাক্সিয়ালে আমাদের স্কাল বোন আছে, আবার ভার্টিব্রাল কলাম আছে, আবার রিব কেজ আছে, স্টারনাম আছে। আর এদিকে অ্যাপেন্ডিকুলারে পেক্টোরাল গার্ডল, পেলভিক গার্ডল, আপার এক্সট্রিমিটিস, লোয়ার এক্সট্রিমিটিস। সংখ্যাগুলো এখানে দেয়া আছে কোনটাতে কয়টা হাড় আছে। তো
সেই সংখ্যাটা আমরা যদি যোগ করি তাহলে সেখানে 206টাই আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো মাথার খুলির মধ্যে আমরা জানি যে এখানে আমাদের মাথার খুলিতে ক্র্যানিয়াল, তারপরে ফেসিয়াল এবং হায়োড, হ্যাঁ হায়োড, আবার পাশাপাশি কানের যেই হাড়গুলো, এগুলো সবগুলোকে ধরা হয়, সব মিলিয়ে 29টা। ঠিক আছে, তো সেখানে কি কি আছে আমাদের, এই যে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পেনয়েড। তো আমি এই সংখ্যাটা এখানে দিই নাই, এবং আপনারা যারা অ্যানাটমি বা ফিজিওলজির স্টুডেন্ট যারা আছেন তাদের কাছে অবশ্যই এই তথ্যটুকু জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটা কিভাবে আপনারা জানবেন, আমাদের এই কোর্সের মাধ্যমে জানবেন নাকি বই কিনে বই পড়ে জানবেন, সেটা সম্পূর্ণই আপনার বিষয়, কিংবা বই না কিনে কারো কাছ থেকে শুনে শুনে জানবেন, সম্পূর্ণ দায়িত্বটা আপনার। আমরা শুধু সহায়তা করছি। কাজে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে তো নিজের যে জায়গাটা সেটাকে পরিষ্কার করতে হবে, সেটাকে মার্ক করতে হবে। তা আপনারা যেটা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, যে আমাদের যেই কয়টা হাড় আছে প্রত্যেকটা হাড়ের একটা, এই যে পুরো যে 206টা হাড়ের তালিকা, এই তালিকাটা আমাদেরকে আপনারা তৈরি করে আমাকে পাঠাবেন। এটা বাড়ির কাজ হিসেবে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, 206টা হাড়ের তালিকা। আচ্ছা, সেখানে এই যে আমি যে নামগুলো বললাম, এই যে ফ্রন্টাল, প্যারাইটাল বা ফেসিয়াল আসলে ম্যাক্সিলা ম্যান্ডিবলস, তারপরে হচ্ছে গিয়ে রিব কেজে আসলে এখানে রিব, আবার ফ্লোটিং রিব, ট্রু রিবস, ফলস রিবস, এইভাবে বিভিন্ন। হাতে পায়ে গেলে আমাদের ফিমার, প্যাটেলা, টিবিয়া, হ্যানত্যান যা আছে, এগুলো সবগুলাকে সংখ্যা, নাম এবং সংখ্যা টোটাল মিলে 206টা যেন উঠে আসে, এই একটা তালিকা করে এটা বাড়ির কাজ দিবেন। আমি ক্লাসের শেষে বাড়ির কাজের এই কথাটা বলে দিব, আপনারা খেয়াল করে গ্রুপে বাড়ির কাজটা দিয়ে দিবেন। যাক, তাহলে আমি একটা মোটামুটি ভিউ দিলাম, যেখানে আমাদের এই যে দুইটা ভাগ, অ্যাক্সিয়াল যেটা অক্ষীয়, যেটা মেইন, এবং পাশাপাশি যেগুলো প্রান্তীয় বা ইয়ে আছে অ্যাপেন্ডিকুলার, এগুলো আমরা ছবিতেও দেখলাম এবং এখানেও দেখলাম। ঠিক আছে, আর এখানে আরো কিছু হাড় আছে, এগুলো বিশেষ করে আমাদের টার্সালস এবং কার্পালস, হাতের মধ্যে আমাদের কবজির এখানে কিছু হাড় আছে। ঠিক আছে, কবজির এখানে টার্সাল কার্পালস আছে, দুই হাতে 8টা করে 16টা। ঠিক আছে, আর পায়ের মধ্যে টার্সালস আছে 7টা করে 14টা। তো এগুলোর এখানে নামও দেয়া আছে আমাদের কার্পালস এবং টার্সালস। ঠিক আছে, স্ক্যাপয়েড আমি তো বলে দিচ্ছি, নাম আছে, ছবিতে চিহ্নিত করে দেয়া আছে কালার দিয়ে, খুব সহজে এগুলোকে আলাদা করা যায়, বোঝা যায়, দেখা যায়। হ্যাঁ, তো স্ক্যাপয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাম, পিসিফর্ম, ট্রাফিজিয়াম, ট্রাফিজয়েড, ক্যাপিটেট, হ্যামিট, এই হলো কার্পালস। আর টার্সালসে আছে ক্যালকেনিয়াস, ট্যালুস, কিউবয়েড, নেভিকুলার, এরপরে কি ইউনিফর্ম আছে 3টা, মিডিয়াল আছে, ইন্টারমিডিয়েট, আর এদিকে ল্যাটারাল। তাহলে এই গেল আমাদের হাড়ের সংখ্যার বিষয়টা, বা কোথায় কি পরিমাণ হাড় আছে, ক্লাসিফিকেশনটা। ঠিক আছে, হচ্ছে এই গেল। এখন আমাদের আরেকটা বিষয় আছে, যে ধরন, আকৃতির ধরন অনুযায়ী আমরা হাড়কে আবার ভাগ করলে 5টা ভাগ পাই। 5 রকমের হাড় মোটামুটি আমাদের বডিতে আছে। কিছু হাড় আছে যেগুলো লম্বা, যেগুলোকে লং বোন বলা হয়। কিছু আছে খাটো, ছোট, শর্ট বোন বলা হয়। কিছু আছে চ্যাপ্টা, ফ্ল্যাট বোন বলা হয়। কিছু আছে ওগুলার কোনো মানে ইয়ে নাই, তেরা বাঁকা, ইরেগুলার। আর কিছু আছে সিসাময়েড। ঠিক আছে, আচ্ছা, এই যে হাড়, বিভিন্ন রকমের হাড়, হুম এই হাড়গুলোকে আমাদের একটু জেনে রাখা উচিত, দেখে রাখা উচিত। এখানে ছবি সহ দেয়া আছে ফ্ল্যাট বোন, যেমন এখানে ফ্রন্টালের আমাদের বাম মাথার হাড়ের খুলির হাড়গুলোতে এখানে ফ্ল্যাট বোন এগুলো। ঠিক আছে, তারপরে আছে আবার শর্ট বোন গুলো, এই যে আমাদের এই কার্পালস, টার্সালস যেগুলো আছে, এগুলো শর্ট বোন। আবার এদিকে ফ্ল্যাট বোন আছে, তো দেখলামই আমাদের এই সিসাময়েড আছে, আমাদের প্যাটেলাতে, হাঁটুর যে বাটিটা, সিসাময়েড। আবার লং বোন আছে আমাদের হাতে, পায়ে। আর ইরেগুলার বোন আছে আমাদের বিশেষ করে মেরুদণ্ডের মধ্যে, আবার মুখেও কিছু আছে।
আচ্ছা, তাহলে এই ক্লাসিফিকেশনটা শেপ দ্বারা করা হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি এবং আমরা এই বিষয়টা জানলাম। ঠিক আছে, তারপরে এবার আসি সেকেন্ড ইয়ারে এটা পরীক্ষায় প্রায় আসে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে যে একটা লং বোন স্ট্রাকচার, বিশেষ করে এভাবেই আসে, তবে এখানে বেশিরভাগই আমরা হচ্ছে গিয়ে হিউমেরাস এই হাড়টাকে নিয়ে আলোচনা তখন করি, বা বেশিরভাগই এভাবে করা হয়। একটা লম্বা বোন যে, সেটা যে কোনোটাই করা যায়, সমস্যা হয় না। যাই হোক, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা এই লম্বা হাড়ে কি থাকে। এখানে ছবিতে আমি দিয়েছি, আবার এখানে লিখে দিয়েছি: এপিফাইজিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস, কমপ্যাক্ট বোন, মেডুলারি ক্যাভিটি এবং স্পঞ্জি বোন। বাইরের দিক থেকে যদি আমরা দেখি, এখানে এপিফাইসিস আছে। ঠিক আছে, এপিফাইসিস, হাড়ের দুই প্রান্তেই এপিফাইসিস আছে। দুই প্রান্তের খোলা অংশ যেটা, মাথার অংশ যেটা, এটা এপিফাইসিস। এখানে কার্টিলেজ থাকে। আমরা যারা মুরগির হাড় বা হাঁসের হাড়, বিশেষ করে মুরগির হাড় বেশি খাওয়া হয় আমাদের, সেখানে আমরা দেখি কুরকুর করে, চাবাইতে গেলে কুরকুর করে। এই জন্য আমাদের নোয়াখালী অঞ্চলে এটাকে কুরকুরি বলা হয়। ওটাই হচ্ছে কার্টিলেজ, এটা আমাদের নাকের অংশ, নাকের এখানেও থাকে, কানের মধ্যেও থাকে, এবং এই যে হাড়ের যে জয়েন্ট গুলো, এই জয়েন্ট গুলোতে থাকে। এগুলো থাকার কারণে হাড়ের যে একটা প্রেসার, এই প্রেসারটা সহজেই নেওয়া যায় এবং হাড়ের মধ্যে ঘর্ষণটা কম হয়। হ্যাঁ, মানে হাড়টা বেঁচে যায় আর কি, হাড়ে হাড়ে ঘর্ষণ হয় না, এটা সহজে এটাকে ম্যানেজ করতে পারে। তো এই এপিফাইজিস অর্থাৎ একদম প্রান্তীয় অংশ যেটা, আবার মাঝখানে যে অংশটা এটাকে নর্মালি শ্যাফট লেখা থাকে, কিন্তু এটা ডায়াফাইসিস। এবং এই ডায়াফাইসিস এবং এপিফাইসিস এর মাঝখানের যে জায়গাটা, এটাকে আমরা নেকের মতো বলতে পারি, বলাটা ঠিক হবে না যদিও। তো এটা হচ্ছে মেটাফাইসিস, এই দুইটা হচ্ছে সংযোগ স্থল আর কি। ঠিক আছে, সংযোগ স্থল। এই গেল এটার বাইরের দিক। এখন এরপরে আমরা দেখতে পাই যে হাড়ের মাঝখানে একটা ক্যাভিটি থাকে, মেডুলারি ক্যাভিটি বলা হয় এটাকে। এই ক্যাভিটির বাইরের চারপাশেই শক্ত হাড়, শক্ত হাড়। এই হাড়কে যখন আমরা চাবাই, তখন বাইরের শক্তটাই থাকে, ভিতরের দিকে আমরা দেখি যে খোলা থাকে, ওখান থেকে অনেক কিছু আমরা বের করে করে খাই। নানান এলাকায় নানান ভাষা এটাকে বলা হয়। গরুর ক্ষেত্রেও এটা করা হয়, মুরগির ক্ষেত্রে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়। ভেতরে দেখি যে আমরা লাল, ঠিক না? এখানে ছবি তো তাই দেখা যাচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো, না? এতক্ষণ ধরে এক নাগাড়ে আমি কথা বললাম, আপনাদের কোনো কথা শুনিনি। আমি এখন শুনতে চাচ্ছি, আপনারা কি আমার কথা দেখা যাচ্ছে শুনছেন? স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। শুধু দেখা গেলেই হবে না, আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও নিশ্চিত হইতে হবে। ঠিক আছে, জি স্যার, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, সেটাও বিষয়। না বুঝলে পরে হলেও আমাকে বলবেন, ঠিক আছে? আগে আমরা ইয়েটা শেষ করি। এটা শেষ করে গেলে এরপরে আপনারা সবাই বলবেন যে বোঝা যায় কিনা। আচ্ছা, তাহলে এই যে হাড়ে ভেতরে লাল, তো ভেতরে যে লালটা থাকে, এই লাল জায়গাটায় এগুলো হচ্ছে বোন ম্যারো, রেড বোন ম্যারো, স্পঞ্জি টাইপের। হ্যাঁ, স্পঞ্জের মতো, যারা এটা খেয়েছেন তারা জানেন, স্পঞ্জের মতো থাকে। এই যেখানে দেখাও যাচ্ছে, হ্যাঁ, মনে হয় যেন খোপ খোপ, ছোট ছোট খোপ খোপ। এইটা থাকলো, এটা নিয়ে আমরা একটু পরে বলছি। তাহলে এটার বাইরের অংশটা একদম খুবই শক্ত, যেটা কম্প্যাক্ট বোন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে গিয়ে হাড়ের ভেতরের অংশটাকে রক্ষা করে, বা এটাই হচ্ছে গিয়ে মেন হাড়, খুবই শক্তিশালী, এটাকে সহজে ভাঙা যায় না। কিন্তু এর ভেতরে যে খালি জায়গাটা, মেডুলারি ক্যাভিটি, ওই মেডুলারি ক্যাভিটির মাঝখানে যে এই যে খোপ খোপ থাকে, নরম, এগুলোর মধ্যেই হচ্ছে গিয়ে অস্থিমজ্জা, এগুলোর মধ্যে হচ্ছে আমাদের রক্তকণিকা তৈরি হয়, রক্তকণিকা তৈরি হয়। তা আমাদের এই যে রক্তকণিকা, কয় ধরনের রক্তকণিকা যেন আমাদের, একটু কুইক রেসপন্স করেন। 3 ধরনের। তিন ধরনের, কি কি? স্যার, শ্বেত রক্তকণিকা, লোহিত কণিকা, শ্বেত কণিকা, লাল অনুচক্রিকা। রক্তকণিকা আর অনুচক্রিকা। বাংলা টাংলা চলবে না, এখন একটু ইংরেজিতে বলেন, আমরা তো বাংলা অনেক পড়লাম।
ঠিক না? অ্যানাটমির ভাষা তো এটা না। তো ওখানে কি বলা হয় এটাকে? স্যার ইংলিশটা মনে নাই, অ্যানাটমির মনে ভাষা না মনে থাকলে নেই। মনে না থাকলে তো হবে না। এর আগে আমরা যখন টিস্যু পড়িয়েছিলাম তখন কিন্তু আমরা এটা তখন একবার আলোচনা করেছিলাম। কে বলতে পারবেন? উনি একটু হাত তুলে বলেন। স্টুডেন্ট আপনারা কয়জন আছেন উপস্থিতি? সবাই রেসপন্স করেন। যারা পারেন না তারা আজকেই শিখে ফেলবেন, ঠিক আছে? আমাদের এখানে থাকে 3 ধরনের রক্তকণিকা, ব্লাড সেল। একটা হচ্ছে রেড ব্লাড সেল, লাল রক্তকণিকা, লোহিত লোহিত রক্তকণিকা। আর একটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। হোয়াইট মানে শ্বেত, সাদা, সাদা রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা। আর অন্যটা হচ্ছে প্লাটিলেট, অনুচক্রিকা। আচ্ছা, এগুলো মনে রাখবেন এবং এগুলো নিজে একটু খুঁচিয়ে খুঁচিয়ে পড়বেন। অনলাইনে পড়া যায়, ভালো ভালো ওয়েবসাইট আছে, বই আছে, এগুলো কালেক্ট করতে হবে না, পড়তে হবে তো। একজন রোগী আমার কাছে একটা টেস্ট প্যাথোলজিক্যাল টেস্ট রিপোর্ট নিয়ে আসলো, তখন আমি যদি ওটাকে না করতে পারি তাহলে আমার জন্য সমস্যা না এটা? আমার চিকিৎসা জীবনের উপরে তো এটা একটা চাপ সৃষ্টি করবে। তাছাড়া আমাদের রেপার্টরিতে মেট্রিমেডিকায়, ভালো মেট্রিমেডিকা পড়তে গেলে তখন তো আমাদেরকে ওই শব্দগুলোর সাথে পরিচিত না থাকলে বিপদ। এই জন্য সবাই শিখে রাখবেন, শিখে ফেলবেন। এবং লোহিত রক্তকণিকা গুলোর কি কি কাজ সেগুলো শিখে নেবেন। যাই হোক, তাহলে এই যে ব্লাড সেল যেগুলো তৈরি হয়, রক্তকণিকা সবই এখানে তৈরি হয়। এটা এই জন্য এটা লাল দেখায়। এবং অবশ্য বয়স হয়ে গেলে এগুলো তখন আর কিন্তু লাল থাকে না, তখন এগুলো একটু হলুদ টাইপের হয়ে যায়, ইয়েলো বন মেরো। সেখানে তখন চর্বি জমা থাকে, চর্বি জমা থাকে। আচ্ছা, তাহলে এই স্পঞ্জি বোন, যেটা স্পঞ্জি বোনের এই খোপ খোপ যেগুলো, এগুলোর মধ্যেই এই অসংখ্য রক্তকণিকা থাকে। এইটা মূলত মেডুলারি ক্যাভিটিতে অবস্থিত, অর্থাৎ এখানে মাঝখানে যে ফাঁপা, এটার ভিতরে এটা থাকে, আর চারদিকে থাকে কম্প্যাক্ট বোন। এটা কি বুঝতে পারছেন? আপনার কেউ একজন আমাকে বলেন তো মেটাফাইসিস কি? হ্যাঁ, ডায়াফাইসিস কি? ডায়াফাইসিস ব্যাস। এভাবে করলে আগাইতে পারবো আমরা? হুম? অনিকা হক বলেন, আমি ধরে ধরে জিজ্ঞেস করি এখন। অনিকা হক আছেন? আমির হামজা? আখি আক্তার? রহিম আলী? কেউই নাই? আপনারা কেউই নাই উপস্থিত? হ্যাঁ স্যার আসি। তো এই সবাই চুপ করে থাকলে কিভাবে হবে? আমি কয়েকজনের নাম ডাকলাম, একজনও জবাব দেয় নাই, তার মানে ওনারা কেউ এখানে নাই। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি, ঠিক আছে? আরেকবার বলি, আপনার মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা, এখন এখন বলে দিচ্ছি, এখন যদি না বুঝেন এখনো বলতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে? আগের যে আলোচনাগুলো করেছি এগুলো খুব দ্রুত করেছি, কারণ এগুলো বোঝা খুব কঠিন বলে আমার কাছে মনে হয় নাই। মানে আপনারা বুঝতে কঠিন হবে বলে আমার কাছে মনে হয় নাই। এখানে একটু ঝামেলা মনে হবে, ঝামেলা হতে পারে বলে মনে করছি বলেই যে এখানে আবার থামলাম আর কি। আগে যেগুলো আলোচনা করছি ওগুলোতে কারো সমস্যা আছে? না স্যার। সমস্যা থাকলে বলেন। না বলবেন, পরে আবার জিজ্ঞেস করলে যদি না পারেন, এটা কিন্তু লজ্জা। না পারা লজ্জার না, লজ্জার না, না বোঝা স্যার লজ্জার না। স্যার এগুলো আপনি আরেকবার করে কিন্তু বলবেন স্যার। না বুঝে যদি চুপ করে থাকে, না বুঝে চুপ করে থেকে ফাঁকিবাজি করাটা লজ্জা। স্যার নামগুলো আপনি আরেকবার করে একটু বলে দেন। কোন নামগুলো? স্যার যে মানে ওই বোনের যে পার্টের পার্ট পার্ট যে নামগুলো ওগুলো একটু আপনি আরেকবার এই করে যে বলেন। নামগুলো এখানে তো আছে, এই যে এখানে তো লেখাই আছে, যে এপিফাইসিস,
মেটাফাইসিস, ডায়াফাইসিস, কম্প্যাক্ট বোন, মেডুলারি ক্যাভিটি, স্পঞ্জি বোন, এবং এটা আমি বুঝিয়েও বললাম। এই যে হাড়ের যে মাথা, দুই মাথাতে দেখেন ফোলা ফোলা না, ফোলা তো মাথা, উপরের দিকে একটা মাথা, নিচের দিকে একটা মাথা, এই দুইটা মাথাকেই বলা হয় কি এপিফাইসিস। মাঝখানের যে অংশটা এটাকে বলা হয় ডায়াফাইসিস বা শ্যাফট বলে, শ্যাফট। ঠিক আছে, তারপরে এগুলার ভিতরে একটা ফাঁপা জায়গা আছে, খালি জায়গা, এটার বলে মেডুলারি ক্যাভিটি। ক্যাভিটি মানে গর্ত, খালি জায়গা, ফাঁপা জায়গা, হ্যাঁ, খোলা জায়গা। মেডুলারি ক্যাভিটির মধ্যে কি থাকে? ওই যে খোপ খোপ স্পঞ্জি বোন। এই যে দেখেন স্পঞ্জি, স্পঞ্জি মানে স্পঞ্জের মতো। স্পঞ্জ আপনারা চিনেন না? স্পঞ্জ তো চিনেন। এই যে দেখেন এখানে, আপনারা হাড় খান নাই কখনো? মাছের কি বলে, মুরগির হাড়, মুরগির হাড় চিবন নাই? যারা মুরগির হাড় চিবিয়েছে তারা সবাই জানে যে হাড়ের ভেতরটা নরম, বাইরের দিকটা শক্ত। বা হাঁস যারা খেয়েছে, শীতকালে লেই তো অনেক হাঁস খান। আপনারা কি আমার সাথে কানেক্ট করতে পারছেন? হাড়ের জি ভেতরটা স্যার, কি নরম না শক্ত? নরম স্যার। নরম, এবং ভেতরটা লাল থাকে। ওটার জি ভিতরে স্যার, আমরা বলি আর কি যে খালি ক্যালসিয়াম হবে, কিন্তু ওটার ভেতরে মূলত কি হয়? রক্ত কণিকা তৈরি হয়। তৈরি হয়, রক্ত তৈরি হয়। এবং যখন কেউ বয়স হয়ে যায়, মানুষের বয়স হয়ে গেলে, তখন এগুলো কিন্তু ধীরে ধীরে হলুদ হয়ে যায়। এই লাল এগুলো হলুদ হয়ে যায়, এখানে তখন চর্বি থাকে, ফ্যাট থাকে, লিপিড থাকে। ঠিক আছে, চর্বি একটু হলুদ টাইপেরই হয়, তখন চর্বি জমা থাকে, আর অন্য সময় এখানে রক্তকণিকা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা। তো এইটাই স্পঞ্জি বোন বলা হচ্ছে। এগুলা হাড় কিন্তু খুবই নরম, স্পঞ্জের মতোই। এবং এগুলো স্পঞ্জে যেমন এরকম মাঝখানের জায়গায় ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এখানে তেমন ফাঁকা ফাঁকা জায়গা আছে। এটাই তো বললাম। আর কম্প্যাক্ট বোন বললাম যে বাইরের যে শক্ত অংশটা, ওটা কম্প্যাক্ট বোন। এই তো এখানে বাম পাশে এই নামগুলো তালিকা আছে, আবার এখানে ডান পাশে ছবি আছে, ছবি দেখিয়ে দেখিয়ে তাই আমি বিষয়টা বললাম। এখন আপনারা বুঝতে পারছেন? জি স্যার, এখন ক্লিয়ার। হ্যাঁ, এখন আপনি বাদে অন্য কেউ একজন বলেন তো ডায়াফাইসিস কি? স্যার, হাড়ের মাঝখানের অংশকে ডায়াফাইটিস বলে। রাইট রাইট রাইট, ডায়াফাইসিস। এই তো, এবার ঠিক আছে। না বুঝলে অবশ্যই বলবেন, আমি আরেকবার বলে দিব, বুঝিয়ে দিব। আচ্ছা, এর আগে যে আলোচনা হয়েছে, এই যে ক্লাসিফিকেশন অফ বোনস, এটা হচ্ছে বাই শেপ, আকৃতি অনুসারে বোন যে বা হাড় যে 5 প্রকার, সে এটা এটা বুঝতে পেরেছেন? এখানে বুঝতে কোনো জটিলতা আছে? আছে কি বলে, ঘাপলা আছে বা ঝামেলা আছে? এই 5 প্রকারের ভিতরে 206টি হাড় আছে। জি জি জি, 206টারে আমি যত যাই করি না কেন, আকৃতির দিক থেকে এটারে মোটে 5টা ভাগে ভাগ করা যায়। জি স্যার। এই কিছু হাড় লম্বা, কিছু হাড় খাটো, কিছু হাড় চ্যাপ্টা টাইপের, যেমন আমাদের মাথার গুলো, তারপর আমাদের এই যে এই এই পাঁজরে যেটা আছে, পাঁজরে বলতে এই বুকের মাঝখানে যেটা আছে, তারপর আমাদের পেছনে যে যে 3 কোনা, এই কুলার মতো অনেকটা, এটাকে বলে আমাদের এটা হচ্ছে আমাদের স্ক্যাপুলা, স্ক্যাপুলা, স্ক্যাপুলা এগুলা। তারপর আমাদের এই যে এই কোমরের যে হাড়, হিপ বোন, এগুলো চ্যাপ্টা না, চ্যাপ্টা। আবার আমাদের এই যে যেটা আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো, এই হাড়গুলোর মধ্যে কোনো নাই। এই যে দেখেন, একটা নির্দিষ্ট কোনো নাই, ধাঁচ নাই। যার কারণে আমি এটাকে না বলতে পারি ফ্ল্যাট বোন, না বলি লং বোন, না বলতে পারি যে এটা হচ্ছে গিয়ে শর্ট বোন। কি বলবো, এটার কোনো আকৃতির কোনো ঠিক আছে? এই জন্য এটা ইরেগুলার। আবার কিছু আছে, কিছু বলতে বিশেষ করে এটাই, এই সিসাময়েড যেটা প্যাটেলা, এটা এটা হচ্ছে আমাদের হাঁটুর, হাঁটুর এখানে থাকে, এখানে টেন্ডন দিয়ে আবদ্ধ। ঠিক আছে, এই জায়গাটায় এটা 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 হলো সিসাময়েড। তো যাই হোক, এরকম একটা ক্লাসিফিকেশন করা হলো। এটা তো বুঝতে পারছেন না? হুম, এই যে কথাই বলতেছে না কেউ। বুঝতে পারছেন? তো এটুকু বুঝতে পারছেন ক্লাসিফিকেশন অফ জি বোন? জি স্যার, জি স্যার, এটা বোঝা গেছে।
আকৃতিগত বিভাজন, আকৃতিগত প্রকার ভেদ। আর এখানে এগুলো বলেছি, এগুলো আমাদের কবজির হাড়। এই যে বাম পাশে হাতের এগুলো, এগুলো আমাদের কবজির হাড়। দেখেন 5টা আঙুল, আর এখানে এরকম কয়েকটা হাড় আছে, এগুলো আমরা দেখতে পাই না। এগুলোর কারণে হাতটারে ভালোভাবে এদিকে ওইদিকে নাড়তে পারি, ঠিক আছে? হ্যাঁ, এগুলোর কারণে নাড়া যায়। আবার এখানে দেখেন এই পায়ের এখানেও, গোড়ালির এখানেও এরকম কয়েকটা অনেকগুলো হাড় আছে। 7টা করে, এক গোড়ালিতে 7টা করে এ হাড় আছে। এগুলোর বলে টার্সালস, ঠিক আছে? টার্সালস বলে। এগুলো বললাম আর কি, এগুলো হাড়ের নাম আছে, পাশাপাশি ছবি দিয়ে কালার দিয়ে বিভিন্ন ভাবে এগুলোকে চিহ্নিত করে সহজ করে উপস্থাপন করা আছে, এগুলো দেখে শিখে নেবেন। আর আমি বাড়ির কাজ দিলাম যে প্রত্যেকটা হাড়ের নাম লিখে দিবেন। আর এখানে প্রত্যেকটা হাড়ের নামটা এখানেও আছে, এই ছবিটার মধ্যেও আছে, দেখেন। সবগুলার নাম নাই অবশ্য, কিছু কিছু নাই, কিন্তু এটা আপনারা কালেক্ট করবেন, এটাই আপনাদের কাজ। যদি আপনি নিজে একটা জিনিস কালেক্ট করে না বের করতে পারেন, তাহলে তো হলো না, তাই না? সবকিছু তো আপনার সামনে এসে হাজির হবে না, আপনাকেও খাটাখাটনি করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, সেটা জানতে হবে, শিখতে হবে। এখন চেষ্টা করলে তখন সহজ হবে, এখন না করলে তখন এটা তো কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক আছে? এই প্রত্যেকটা বোনের নাম একটা তালিকা করে আমাকে দিবেন, এটা আপনাদের বাড়ির কাজ হিসেবে দিয়েছিলাম। আচ্ছা, এইবার আসি আমাদের হাড়ের জয়েন্ট। স্যার। জয়েন্ট কি বলেন, বলেন। হ্যাঁ স্যার, বলছি স্ট্রাকচার যে লং বোনের ভিতর ওই মেটাফাইসিসের কোন জায়গাটা স্যার, ওটা একবার বলে দেন। মেটাফাইসিস হচ্ছে ডায়াফাইসিস এবং এপিফাইসিসের মাঝখানের অংশটা, ঠিক আছে? এপিফাইসিস হলো যেটা প্রান্তে প্রান্তে থাকে এবং সেখানে থাকে, কার্টিলেজ থাকে, কার্টিলেজ থাকে, নরম হাড় থাকে, কুরকুরি থাকে, উপরে প্রলেপ থাকে। এই কুরকুরিটা বা তরুণাস্থি বলে এটাকে, কোমলাস্থি বলে। নরম যে আমাদের নাকের মধ্যে দেখেন না হাড়, নরম, এদিকে দিলে এদিকে যায়, এদিকে দিলে এদিকে যায়। কানের হাড় দেখেন না কেমন নরম, এগুলোকে বলে তরুণাস্থি। কোথাও বলা হয় কোমলাস্থি, যেহেতু কোমল। আর কোথাও ইংরেজিতে বা ইয়ের ভাষায়, অ্যানাটমির ভাষায় এটাকে বলা হয় কার্টিলেজ, কার্টিলেজ। তো এইটা আমাদের লম্বা হাড়গুলোর মাথায় মাথায় এই একটা প্রলেপ দেয়া থাকে। যেহেতু এগুলো নরম, এগুলো থাকার কারণে হাড়ের মধ্যে মেইন হাড়টা এই হাঁটা চলার করার সময় ক্ষতিগ্রস্ত হয় না, বুঝতে পেরেছেন? মেইন হাড়টা ক্ষতিগ্রস্ত হয় না। আপনারা যারা মুরগি টুরগি খেয়েছেন তারা তো এটা জানেন। আমরা তো সবাই মুরগির রান খাই, হাঁটুর এই অংশটা খাই। ওখানে দেখেন না এরকম হাড়ের এই মাথার মধ্যে একটা কভারিং থাকে। জি স্যার। হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই লম্বা হাড়ের মাথায় মাথায় এরকম এটা থাকে, যেহেতু জয়েন্ট। জয়েন্ট হলে কি হবে, ওখানে তো ঘষাঘষি হবে, তাই না? আমি হাঁটাচলা যখন করি আমার জয়েন্ট গুলো নড়াচড়া করে না, তাহলে ওই জায়গাটায় ঘষাঘষি খেলে কি হয়, ক্ষয় হয়। ওই ক্ষয়টা যেন না হয় সেই জন্য এই কোমলাস্থি বা এই তরুণাস্থি দিয়ে দেওয়া হয়, একটা প্রলেপ দিয়ে দেওয়া হয়। এটা আল্লাহ দিয়েছেন যাতে আমাদের হাড়টা সুরক্ষিত থাকে, ঠিক আছে? স্যার, অনেক সময় ওঠা বসা করতে গেলে হাড়ের ভিতর কটকট করে আওয়াজ শোনা যায়, সেটা কি এখান থেকেই হয় স্যার? সেটা তো জয়েন্ট থেকেই তো আসে। সাইনোভিয়াল ফ্লুইড থাকে এখানে যেসব জায়গায়, বিশেষ করে ওই হালকা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, বা এইসব জায়গায় কার্টিলেজের এইসব জায়গায় একটু ফ্লুইড থাকে কিছুটা। এটার কারণে এই সাউন্ডটা হয় বলে আমরা জানি আর কি। তবে সাউন্ডটা জয়েন্ট থেকেই তো আসে। যাই হোক, এরপরে আসি স্যার, এই জয়েন্ট হাড়ের ভিতরে যে ফ্লুইডটা থাকে স্যার, হাড়ের ভিতরে যে ফ্লুইডটা থাকে, এই ফ্লুইডটা কমে গেলে কি এই ধরনের কটকট আওয়াজ আসে স্যার? খটখট ফ্লুইড কমে গেলে যে খটখট আওয়াজ সেটা এক জিনিস, আর মটকা ফুটাইলে যে শব্দ সেটা আরেক জিনিস। উনি মটকা ফুটানোরটা বলছেন। হ্যাঁ, আমরা ওকে মটকা ফুটাই না? জি স্যার। ফ্লুইড কমে গেলে ওখানে তো খটখট আওয়াজ হবে, ওখানে তখন তখন পুরো হাড়টা ইয়ে হয়ে যায়, শুকিয়ে যায়। মানে ফ্লুইড না থাকলে নড়াচড়াতে রোগীর একই সাথে কষ্ট হবে এবং খটখট আওয়াজ হবে। এটা হয়, এটা ঠিক। বিশেষ করে স্যার, বয়স ফ্লুইড যাদের কমে হয়ে গেলে যায় কি এর সাথে কি অস্টিওপোরোসিসের সম্পর্ক রয়েছে স্যার? হ্যাঁ, হাড়ের যে রোগগুলো সেখানে তো এইটার একটা সম্পর্ক থাকেই। তবে সেটা যেহেতু আমাদের আলোচ্য বিষয় না, আমরা সেদিকে না যাই।
থার্ড ইয়ারে যখন উঠবেন তখন আপনাদের প্যাথোলজি থাকবে, সেখানে এই আলোচনাগুলো হবে। ওকে স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই এপিফাইসিস যেটা, আর মাঝখানে যেখানে এই জায়গায় একদম নিরেট হাড্ডি, এখানে কোনো কার্টিলেজ ফার্টিলেজ কিছু নাই, এবং এই জায়গাটা নরমও না। হাড়ের মাথার জায়গাগুলো নরম থাকে, এমনিতেও নরম থাকে, তার উপর আবার নরম কার্টিলেজ থাকে। কিন্তু হাড়ের মাঝখানের যে জায়গাটা, শ্যাফট যেটা, ডায়াফাইসিস যেটা, এই মাঝখানের জায়গাটা, এটা একদম নিরেট হাড্ডি থাকে, এখানে অন্য কিছু থাকে না। এটা খুবই শক্ত। এখন এই খুবই শক্ত এবং নরম হাড়ের মাথা, এই দুইটার মাঝামাঝি একটা জায়গা থাকে, এই জায়গাটাকে বলা হয় মেটাফাইসিস। বুঝাইতে পারছি এবার? এখানে ছবিতেও যদি দেখেন, দেখবেন যে যে এইটুকু জায়গাকে এপিফাইসিস বলা হচ্ছে। এখানে ছবির পাশে লিখে এরিয়া ভাগ করে দেওয়া হয়েছে, এটুকু এপিফাইসিস, এটুকু মেটাফাইসিস, এটুকু ডায়াফাইসিস, আবার এখানে মেটাফাইসিস, এপিফাইসিস। ছবিতে তো এগুলো উল্লেখ করে দেয়া আছে। এখন কি ভাই বুঝতে পেরেছেন? কেউ কি বোঝার বাকি আছেন? না স্যার, এখন ক্লিয়ার। ভালো করে ক্লিয়ার হন না, যদি ক্লিয়ার থাকেন তাহলে আবার বলবেন, ক্লিয়ার করে দিব। ঠিক আছে? এবং নিজেরা ক্লাস শেষে নিজেরা একটু বসে বসে এটা ক্লাস শেষে একবার দেখবেন, এবং পরের দিনও এটা পড়বেন। আপনাদেরকে তো বাড়ির কাজ দিলে বাড়ির কাজ তো জমা দেন না। কয়েকবার বাড়ির কাজ দিছি, খালি 2 জনের বাড়ির কাজ আসছে, আর কারো বাড়ির কাজ আসেনি। এভাবে চললে কেউই সামনে আগাইতে পারবেন না। যে বদনাম হোমিওপ্যাথদের উপরে, ওই বদনাম থেকেই যাবে। দেখে দেখে পরীক্ষা আমরা সবাই দিই, হ্যাঁ, কিন্তু তাতে লাভ কি? আমি আমি কতটা শিখলাম, এটা তো আমার প্রশ্ন থাকা উচিত। এই কথাগুলো কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলি না, এগুলো বাস্তবতা তো, বুঝলেন নাই? এখন দেখে দেখে পরীক্ষা সবাই দেয় এবং ইয়েও পায়, ওই মেরিট লিস্টেও যায়। কিন্তু যখন প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রশ্ন করে অন্য কলেজ থেকে এসে, তখন সবাই দেখি যে মানে দোয়া ইউনুস পড়ে। কিন্তু ভাই দোয়া ইউনুস পড়তে হবে কেন? মানে দোয়া ইউনুস পড়লে তো সমস্যা নাই, কিন্তু এখন বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া ইউনুস পড়ে, দরকারটা কি? সারা বছর বাসায় একটু একটু পড়লে, এক কথা করে ডেইলি পড়লেও কিন্তু অনেক আগানো যেত। এখন বসে বসে সমানে দোয়া ইউনুস পড়ার দরকার হইতো না। এই এগুলো তো ভালো বিষয় না। যাই হোক, এরপর আসি জয়েন্ট। তো এই জন্য বললাম যে যা বোঝার এখানে বুঝে নেন, যা জানার এখানে জেনে নেন, এবং নিজেরা এখন এখন সময় এখন জেনে নেন, শিখে নেন, যাতে পরীক্ষার হলে হোক বা যে কোনো জায়গায়। আমি তো মনে করি যে পরীক্ষার সময় যদি কেউ জিজ্ঞেস করে, পরীক্ষার পরে যদি কোনো সাংবাদিক এসে জিজ্ঞেস করে হোমিওপ্যাথি কাকে বলবে, শিক্ষার্থীরা বলতে পারবে না। এখনো জিজ্ঞেস করেন কোন স্টুডেন্টকে যে হোমিওপ্যাথি কাকে বলে, চুপ করে থাকবে, কতক্ষণ মাথা হ্যাং হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি জয়েন্ট। তাহলে আমাদের জয়েন্ট আছে, জয়েন্ট কাকে বলে বলতে পারবেন কেউ? বা জয়েন্ট কি, জয়েন্ট কিভাবে চিনি আমরা, জয়েন্ট জিনিসটা কি আসলে? একজন বলেন। দুটি হাড়ের সংযোগস্থল। 3টি হাড়ের সংযোগস্থল হলে সেটা কি জয়েন্ট হবে? হ্যাঁ, স্যার, 3টি যেগুলি হাড়ের, নড়াচড়া সেটাকে করার জন্য যে জায়গাগুলি অনায়াসে মুভমেন্ট করে সেটাই হচ্ছে জয়েন্ট। অত কঠিনের দরকার নাই, উনি যেটা বলছেন ওটা ঠিক, কিন্তু পুরোপুরি ঠিক না। একাধিক হাড়ের মিলনস্থল জয়েন্ট। এই যে দুইটার কথা বলছে উনি, এই যে আমাদের এখানেই 3টা হাড়, এই যে কলার বোন, তারপরে আমাদের এই হচ্ছে হাতের, হ্যাঁ, হিউমেরাস, তারপর আবার এখানে আছে স্ক্যাপুলা। হ্যাঁ, এই 3টা মিলে এখানে তো 3টা হাড় হয়েছে, তো এইটা জয়েন্ট না? 3টা বা 4টা হয়েছে, ঠিক আছে? তাহলে একাধিক হাড়ের মিলনস্থলকে জয়েন্ট বলা হয়। এখন জয়েন্টের আবার 3টা রকম আছে, 3 রকমের জয়েন্ট থাকে। একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, একটা হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট, আর একটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট কি? এই ফাইব্রাস জয়েন্ট, এখানে ফাইবার, আমরা এর আগে পড়েছিলাম, মনে আছে আপনাদের? যখন টিস্যু পড়েছিলাম তখন ফাইবার পড়েছিলাম।
ফাইবার মানে হচ্ছে তন্তু, তন্তু, ঠিক আছে। তো এই জোড়াগুলোতে ঘন তন্তুময় কলা থাকে, এই কলাগুলো দিয়ে শক্তভাবে জোড়া লাগানো থাকে, এর কারণে এই জায়গাতে কোনো নড়াচড়া করার কোনো সুযোগ থাকে না, আর এগুলো এই জয়েন্টে নড়াচড়া হয় না। যিনি বলছিলেন নড়াচড়ার জন্য, ওনার সংজ্ঞা কিন্তু এখানে এসে থেমে যাবে, কারণ আমাদের মাথার খুলিতে খুলিতে যে জয়েন্ট গুলো আছে এগুলো কিন্তু নড়াচড়া করে না, করে? হ্যাঁ, না নড়াচড়া করে না। এই নড়াচড়া গুলো এখানে করে না, এই জায়গাতে ফাইব্রাস জয়েন্ট। এখানে নড়াচড়া করলে কিন্তু সমস্যা ছিল। হ্যাঁ, এই জন্য এখানে নড়াচড়া করে না, এখানে ফাইব্রাস জয়েন্ট, ফাইবার দিয়ে জয়েন্ট গুলোকে টাইট করে দেয়া হয়েছে। যারা নৌকা বানানো দেখেছেন তারা জানেন যে নৌকা বানানোর ওখানে নৌকা কাঠের সাথে কাঠে এভাবে লাগানোর পরও কিন্তু মাঝে মাঝে ফাঁক থাকে, ওই জায়গায় ওনারা ফাইবার ঢুকিয়ে দেন। কি ফাইবার? ওনারা পাটের সুতা, পাটের দড়িকে ভিতরে ঢুকিয়ে দেন, টাইট করে দিয়ে, যাতে পানি না ঢুকে বা কম ঢুকে, অন্তত এই জায়গাটা নড়াচড়া যাতে না হয়, টাইট হয়ে যায়, ঠিক আছে। তো এই গেল ফাইব্রাস জয়েন্ট, বুঝতে পেরেছি এটা? মাথার খুলির যে জয়েন্ট, এই যে বিভিন্ন হাড় আছে আমাদের মাথায়, অক্সিপিটাল, ফ্রন্টাল, হ্যাঁ, প্যারাইটাল, টেম্পোরাল, এইসব যেগুলো আছে এগুলোর মাঝখানে মাঝখানে যে ভাগ, ওই জায়গায় ওই ফাঁকা গুলোতে, ওই জয়েন্ট গুলোতে ফাইবার দিয়ে টাইট করে দেওয়া আছে, এটা হলো ফাইব্রাস জয়েন্ট। এরপর আছে কার্টিলেজিনাস জয়েন্ট। কার্টিলেজিনাস জয়েন্ট কি? এগুলোতে কার্টিলেজ থাকে, তরুণাস্থি বা কোমলাস্থি যেটাকে বলে। কার্টিলেজ বললাম যে কুরকুরি নাকে থাকে, কানে থাকে, কানের হাড়, এগুলোই কার্টিলেজ। তো এগুলো আমাদের এই যে হাতের জয়েন্টে, আমাদের হচ্ছে গিয়ে এই পায়ের জয়েন্টে, এইসব জায়গায় কিন্তু এগুলো আছে। টুকটাক, বিশেষ করে মেরুদণ্ডে, মেরুদণ্ডে এই কার্টিলেজটা মাস্ট থাকে, ঠিক আছে, কার্টিলেজ। তো এগুলা জয়েন্টের এসব জায়গায় কার্টিলেজ থাকে, কার্টিলেজ দিয়ে মাঝখানে জয়েন্টটাকে কভার করা হয়। এই কার্টিলেজকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেগুলো মেরুদণ্ডে থাকে। এই যে এখানে ছবি আছে দেখেন, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ঠিক আছে। তো এই এই যে যেই সব জয়েন্টের মাঝখানে কার্টিলেজ থাকে সেগুলো কার্টিলেজিনাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট। আর সাইনোভিয়াল জয়েন্ট কি? আচ্ছা, এখানে কার্টিলেজিনাস জয়েন্টের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই হাড়গুলো মোটামুটি নড়াচড়া করে ভালোই, মোটামুটি নড়াচড়া করে, আমাদের মেরুদণ্ড যেমন নড়াচড়া করে দেখি আমরা। কিন্তু সাইনোভিয়াল জয়েন্ট যেগুলো, এগুলোতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। তো সাইনোভিয়াল ফ্লুইড থাকার জন্য এখানে সাইনোভিয়াল ক্যাভিটিও থাকতে হয়। এটা আমরা যারা, এই যে হাড়ের এখানে দেখেন, হ্যাঁ, এখানে দেখেন যে এখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, ওটার ভিতরে এই হাড়গুলো এমন ভাবে বসানো থাকে, তো সেখানে ফ্লুইড থাকার কারণে এগুলো সবচেয়ে বেশি নড়াচড়া করতে পারে। আমাদের হাতে, পায়ের, যেগুলো সবচেয়ে বেশি নড়াচড়া করে এইসব জায়গাগুলা সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। এগুলো আপনাদের প্রত্যেকেরই কলেজে কঙ্কাল আছে না? আপনাদের প্রত্যেকের কলেজে কিন্তু কঙ্কাল আছে, দেখছেন? এটা কলেজে গেছেন না? গেলে তো স্যার দেখার কথা। মেয়ে আছে কিন্তু সচরাচর হ্যাঁ, দেখাতে চায় না, ল্যাব বন্ধ করে রাখে। বন্ধ করে রাখবে কেন? এটা কি ওনারা খাবে? জানি না স্যার, ওনারা তাই তো মনে করে মনে হয়। টাকা, এইগুলো স্টুডেন্টদের টাকা দিয়ে কেনা, এগুলো তো ওপেন রাখার কথা। আমাদের কলেজগুলোতে তো ওপেন থাকে, আমাদের এখানে ওপেন থাকে। স্টুডেন্টরা এগুলোর আবার ওই কোন কলেজে যেন দেখলাম, পটুয়াখালী না কোন কলেজে দেখলাম যে স্টুডেন্ট এগুলোর ছিঁড়ে বিড়ে একাকার করে ফেলছে। যাই হোক, সেটা ভিন্ন জিনিস, অবশ্যই এগুলোকে নষ্ট করা যাবে না। কিন্তু এই কঙ্কাল গুলো থাকবে, কঙ্কাল গুলো না দেখলে স্টুডেন্ট শিখবে কিভাবে? এগুলো সাজিয়ে রাখার জন্য তো কেনা হয় না। আপনারা বলবেন, স্টুডেন্টরা সচেতন না হলে তো টিচাররা এগুলো আগবাড়ি করবে না। হ্যাঁ, তো এইগুলো কাছ থেকে দেখবেন যে এইসব জায়গায় এই স্যার এই সাইনোভিয়াল বিষয়ে জয়েন্ট যদি যেগুলো। বলি স্যার, ল্যাবের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ইয়ারে একটা কথা বলি। ফার্স্ট ইয়ারে আমি নিয়মিত ক্লাস করতাম। তো ফার্স্ট ইয়ারে এক ম্যামের ক্লাস ছিল, আপনার উনি
মোটেই একদিন উদ্বোধন করছে আর পরে একদিন ক্লাস নিছে, নিয়ে আর ক্লাসই নেয় নাই। একজন স্যার একজন ম্যাডামকে দিয়ে ক্লাস নিয়ে যেত, কিন্তু ওই আচ্ছা, যাই সাবজেক্টে হোক, ওই ম্যাডাম আর কোনো ক্লাসই নেয় নাই। যেগুলো তো এক্ষেত্রে কলেজের কি ইস্যু, ঠিক আছে আমাদের হোমিওপ্যাথিক বিভিন্ন কলেজে এই চিত্রটা নিত্য হচ্ছে এখন। স্যার? আমরা একটু একটু করে স্টুডেন্টরা শেয়ার করি, সচেতন না হলে। একটু শেয়ার করি, ভালো লাগবে স্যার। সেটা হলো যে না আমি না না, 2 বার আমি স্বয়ং প্রিন্সিপালের সাথে দেখা করছি, দেখার অভিযোগ জানানোর পরও ওনাকে নিয়ে আসতে পারেনি ক্লাসে। আমার সামনে ওনাকে ফোন দিছে, তবুও উনি ক্লাসে আসবেন না। যাই হোক, এর জন্য আমরা আফসোস ছাড়া কিছুই করতে পারি না। প্রত্যেক কলেজের স্টুডেন্ট সচেতন হলে ওই কলেজ ঠিক হয়ে যাবে, অন্য কেউ বাইরে থেকে কিছু ঠিক করতে পারবে না। ঠিক আছে, এবং বোর্ড কখনো এটা কিছু করতে পারবে কিনা আমি জানি না। এবং যেহেতু আমি নিজে একা কথা বলছি না, আমি যেহেতু একটা প্ল্যাটফর্মের কথা বলছি, এই জন্য আমি এটা নিয়ে তো বেশি কিছু বলতে পারি না, কারণ এর দায়ভারটা কিন্তু প্ল্যাটফর্মে আসবে। যাই হোক, তাছাড়া আমাদের সময় যেহেতু কম, আমরা এটা দ্রুতই শেষ করি। তাহলে এইটা তো বুঝতে পেরেছেন, এই ফাইব্রাস জয়েন্ট বুঝতে পেরেছেন, এরপরে কার্টিলেজিনাস জয়েন্ট বুঝতে পেরেছেন। আর সাইনোভিয়াল জয়েন্ট যেটা, এই যে এটা হচ্ছে আমাদের, এই যে বললাম যে এই জায়গাগুলো আমরা খুব বেশি নাড়াচাড়া করতে পারি, বুঝতে হবে যে ওই জায়গায় সাইনোভিয়াল ফ্লুইড আছে, এবং সাইনোভিয়াল ফ্লুইড থাকার জন্য সাইনোভিয়াল ক্যাভিটির প্রয়োজন হয়। বিশেষ করে আমাদের কোমরের এই যে জয়েন্টটা, হ্যাঁ, অর্থাৎ উরুর যে জয়েন্টটা আমাদের, এরপরে এ, কাঁধের এখানের যে জয়েন্ট, এই জয়েন্ট গুলোতে এটা খুব বেশি দেখা যায়। এবং এই যে হিউমেরা যখন পড়বেন তখনও সেখানে দেখবেন এই বিষয়ে আলোচনা আছে। আচ্ছা, তাহলে সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, সেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা লুব্রিক্যান্টের মতো কাজ করে, পিচ্ছিল, এবং যার কারণে এটা অনেক বেশি নড়াচড়া করতে পারে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের জয়েন্টের ক্লাসিফিকেশন। এরপরে এবার আসি ফাংশন অফ স্কেলেটাল সিস্টেম। আমাদের স্কেলেটাল সিস্টেম কি কাজ করে, ফিজিওলজি চ্যাপ্টারে চলে এলাম এবার। তো স্কেলেটাল সিস্টেম কি কাজ করে, স্কেলেটাল সিস্টেম কি করে আমাকে বলেন তো আপনারা, আমাদের হাড়গুলো আমাদেরকে কি করে বলেন, আপনারাই বলেন, একটা একটা করে বলেন, একজনে একটা বলেন। স্যার এটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক, যেটা ফ্রেমওয়ার্ক আমাদের দাঁড়িয়ে থাকতে বা একটা স্ট্রাকচারাল একটা দিয়ে থাকে আর কি, সাপোর্ট দিয়ে থাকে। সাপোর্ট দেয়, হ্যাঁ, এবং এখানে আমি লিখেও দিয়েছি। অনেকে বুদ্ধি করে এটা দেখে দেখেও বলতে পারতেন, কিন্তু আপনারা কি অন্য কাজে ব্যস্ত কিনা জানি না। এই ক্লাসটার সময় আমি নিজে অন্য কোনো কাজে ব্যস্ত থাকি না, আমাদের অ্যাডমিন অন্য কাজে ব্যস্ত না থেকে এসে আপনাদেরকে সময় দেয়। আপনারা যদি সেই সময় অন্য কাজে ব্যস্ত থাকেন, তো সেটা আপনাদেরই দুর্ভাগ্য, আমাদের কিছুই যাবে আসবে না। স্যার আমাদের এখানে তবে- স্ট্রাকচারাল সাপোর্ট দেয় মুভমেন্ট করার জন্য, হ্যাঁ, মুভমেন্ট ওখানেও করতে সাপোর্ট দেয় বা সহায়তা হেল্প করে। করে, ওইটাই জি, ওইটাই। মুভমেন্ট করতে সাপোর্ট করে, তারপর আমাদেরকে প্রোটেকশন করে সবকিছু থেকে। তারপরে আচ্ছা, এরপরে কি আমি বলছি, এরপরে আমি বলি, সমস্যা নাই। এরপরে হচ্ছে হেমাটোপোয়েসিস। হেমাটোপোয়েসিস, হেমা মানে হচ্ছে রক্ত, হেমাটোপোয়েসিস মানে হচ্ছে রক্ত উৎপাদন। ঠিক আছে, হ্যাঁ, হেমোপোয়েসিস বা হেমাটোপোয়েসিস এটা হচ্ছে রক্ত উৎপাদন, রক্ত তৈরিতে সাহায্য করে। যেটা আমরা বলেছি এর আগে, আমরা আলোচনা করেছিলাম না, যে হাড়ের ভেতরে যেই স্পঞ্জি বোন থাকে, বা ওই যে মেডুলার ক্যাভিটির ভিতরে যে স্পঞ্জি বোন থাকে, ওগুলোতে কি হয়, রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, এখানে এটা অবশ্যই হেমোপোয়েসিস হবে। যাই হোক, মিনারেল স্টোরেজ কি করে এটা, এটা আমাদের শরীরের যে ক্যালসিয়াম এবং ফসফরাস, হ্যাঁ, ক্যালসিয়াম এবং ফসফরাস, বললাম প্লাস 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 আচ্ছা, তো স্টোরেজ আমাদের এখানে ক্যালসিয়াম এবং ফসফরাসের 99% এই হাড়ের ভেতরে স্টোরেজ থাকে, স্টোর হয়ে থাকে। তো সেই দিক থেকে এটাকে মিনারেল স্টোরেজও বলা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এটা কি করে, ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস, আমাদের শরীরের যে ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়ামের যে একটা ভারসাম্য বা মাত্রা বজায় রাখা, এক্ষেত্রে সাহায্য করে। আবার এন্ডোক্রাইন রেগুলেশন, এটা কিন্তু আমাদের হরমোনাল কিছু কার্যক্রম সে পরিচালনা করে। আচ্ছা, তো এইগুলা তো আমরা বুঝি, এই যে প্রোটেকশন, এই যদি হাড়টা না থাকতো তাহলে আমরা যে চলাফেরায় যে একটা সচেতনতা বা একটা
যে আমরা নিজেকে মুভমেন্টের মাধ্যমে নিজেকে বিভিন্ন বিপদ থেকে বাঁচাই। আবার এই যে আঘাত টাঘাত খেলে হাড়ের কারণে কি হয়, আমাদের শরীরে এটাকে ফেরায়, যদি আমরা ব্যথা পাই কিন্তু ওই অঙ্গটা কেটে যায় না, ঠিক আছে, বা আলাদা হয়ে যায় না, বেশি ক্ষতিগ্রস্ত হয় না, তাই না? তাহলে এই প্রোটেকশনটা আমরা পাই। তারপরে আবার ভিন্নভাবে ওই প্রোটেকশনটা পাই, যেমন আমাদের যে ব্লাড উৎপাদন যে হয়, এই ব্লাড উৎপাদনের কারণে আমাদের হোয়াইট ব্লাড সেলের কথা আমরা জানি। হোয়াইট ব্লাড সেল কি করে, রক্তের রক্তে যেই জীবাণু থাকে সেগুলোকে খেয়ে বা জীবাণুর সাথে যুদ্ধ করে দেহকে সুস্থ রাখার চেষ্টা করে। এরপর আমাদের যেই অনুচক্রিকা যেটা বা প্লাটিলেট, সেটা রক্ত জমাট বাঁধার মাধ্যমে শরীরের রক্ত বের হয়ে মানুষ যেন মারা না যায় সে ব্যাপারে সাহায্য করে। তাহলে এই দিক থেকেও সে প্রোটেকশন কিন্তু করে, তাই তো? এই বিষয়গুলো তো ক্লিয়ার নাকি? হুম। জি স্যার। জি স্ট্রাকচারাল স্যার। সাপোর্টটা তো আপনারা বুঝতে, যে একটা নির্দিষ্ট আকৃতি দেয়। হ্যাঁ, আমি মানুষ হিসেবে আমার একটা আকৃতি আছে, এবং এই আকৃতিটা আমাকে কিন্তু মানুষ হিসেবে শুধু পরিচয় দেয় না, আমার আরো বিভিন্ন রকমের কার্যকলাপে, যেমন হচ্ছে যে আমাদের যেই বুকের যে আকৃতি, সেই বুকের আকৃতির কারণে, মেরুদণ্ডের যে আকৃতি, এই আকৃতির কারণে আমাদের এই লিভার বা আমাদের পাকস্থলী বা আমাদের হচ্ছে গিয়ে হার্ট, ফুসফুস, এগুলো সব ভেতরে সুন্দর করে এগুলো সেফ ভাবে আছে স্ট্রাকচারের কারণে একটা। আবার এই জিনিসটার কারণেই এই স্ট্রাকচারের পাশাপাশি সে আবার প্রোটেকশনও দিচ্ছে, ঠিক আছে? হার্ট না থাকলে আমাদের বুকে যে আঘাতগুলো সবগুলো গিয়ে হার্টে লাগতো, ফুসফুসে লাগতো, তাই না? এই তো এরকম করে আমরা এই বিষয়গুলো তো আশা করি বুঝতে পেরেছেন, তবু কি কয়েকটা বিষয় একটু আর একটু ক্লিয়ার করে বলা উচিত। এটা হচ্ছে যেমন আমাদের যে ক্যালসিয়ামের মাত্রা, রক্তে যখন ক্যালসিয়াম কমে যায় তখন আমাদের গলার যে থাইরয়েড থাকে, এটার পেছনে একটা থাকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে তখন একটা হরমোন নিঃসরিত হয় যেটাকে বলা হয় পিটিএইচ, অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন। এই হরমোনটা যখন নিঃসৃত হয় তখন এটা এসে হাড়ের অস্টিওক্লাস্টকে সক্রিয় করে। অস্টিওক্লাস্ট সক্রিয় হলে তখন সে কি করে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা যেহেতু কম, সে কিছু ক্যালসিয়াম সেখানে দিয়ে দেয়। তখন ক্যালসিয়ামের যে একটা তার মাত্রা, এটা ঠিক থাকে, নর্মাল থাকে, কন্ট্রোলে আসে। আবার যখন রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায় তখনও এই থাইরয়েড গ্রন্থি থেকে ক্যালসিটোনিন নামক এক ধরনের হরমোনের নিঃসরণ হয়, এবং এটা অস্টিওক্লাস্টকে আবার সিগন্যাল দেয়। সিগন্যাল দিলে সে তার কাজ থামিয়ে দেয় এবং অতিরিক্ত ক্যালসিয়াম যেটা আছে রক্তে সেটাকে হাড়ে এনে আবার স্টোর করে। আমরা জানি যে হাড়ে কিন্তু ক্যালসিয়াম স্টোর থাকে, ঠিক আছে? তো এইভাবে সে কিন্তু এন্ডোক্রাইন রেগুলেশনটাও মেনটেন করে, ক্যালসিয়াম হোমিওস্টেসিসটাকেও মেনটেন করে একই সাথে। এবং আমরা দেখতে পেলাম যে এখানে সেই একইভাবে মিনারেল স্টেরোজটাও এখানে ঘটে, ঠিক আছে? তা আমাদের রক্তে এবং পেশিতে, বিশেষ করে হার্টের পেশিতে, এই সংকোচনের জন্য কিন্তু ক্যালসিয়ামের একটা মাত্রা নির্দিষ্ট মাত্রায় থাকতে হয়। এই মাত্রাটা ঠিক রাখার জন্য কিন্তু এই স্কেলেটাল সিস্টেমের ভূমিকা ব্যাপক, ঠিক কি না? আচ্ছা, আপনারা মনে হয় বুঝতে পারেন নাই নাকি? স্যার বুঝেছি। আচ্ছা, তারপরে আসি আমাদের বোন সেলস। হাড়ের 3 ধরনের বিশেষ সেল থাকে, একটা হচ্ছে অস্টিওব্লাস্ট, আরেকটা হচ্ছে অস্টিওসাইট, এবং অন্যটা হচ্ছে অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট যেটা, কিন্তু একটা বুঝতে এটা পারিনি স্যার, কোনটা বুঝেন নাই? কোনটা? স্লাইডটা একটু উপরে তুললে। স্যার এন্ডোক্রাইন এটা রেগুলেশন। এন্ডোক্রাইন রেগুলেশন। এন্ডোক্রাইন অর্থাৎ এখানে হরমোনাল যেই কার্যকলাপ, হরমোনাল কার্যকলাপ। এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা, ঠিক আছে? জি। আচ্ছা, এটা আপনারা সামনে পাবেন, আপনাদের এটা ইয়েটা আসবে, আমাদের এন্ডোক্রাইন নিয়ে পড়াশোনা সামনে আসবে, তখন আপনাদের কাছে আরো ক্লিয়ার থাকবে। তবুও আপনারা এটা নিয়ে অনলাইনে হোক বা বইয়ে হোক ঘাটাঘাটি করে একটু পড়বেন, অগ্রিম পড়া থাকলে সবচেয়ে ভালো। আমাদের পরবর্তী ক্লাসটা কি সেটাও আমি বলে দিব, তাহলে সেটাও আপনারা পড়ে আসবেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটা যদি আগে থেকে পড়ে আসতেন আরো সুবিধা হতো। আমাদের এখানে একটু ঝামেলা হয়ে যাওয়াতে এটা আগে থেকে জানাতে পারি নাই। যাই হোক, তাহলে এটা ক্লিয়ার তো না, স্কেলেটাল সিস্টেমের ফাংশনটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার।
সহজভাবে বুঝলাম আমাকে, বেশি ব্যাপক করলে তো আবার অস্পষ্ট হয়ে যাবে আরো। ঠিক আছে, আচ্ছা। তাহলে বোন সেল যেটা, এখানে তাহলে অস্টিওব্লাস্ট যেটা, অস্টিওব্লাস্টের কাজ কি? সে করে কি, নতুন হাড় তৈরি করার জন্য কাজ করে। নতুন হাড় তৈরি করার জন্য যে কোলাজেন প্রোটিন এবং হচ্ছে খনিজ পদার্থ দরকার হয়, এগুলো সে নিঃসরণ করে। ঠিক আছে, তাহলে হাড়ের এটা বিল্ডার বলতে পারি আমরা, বিল্ডার। হ্যাঁ, হাড় গঠন করে, হাড়ের কারিগর, হাড় তৈরি করে। অস্টিওসাইট যেটা, অস্টিওসাইট যেটা, এটা হচ্ছে অস্টিওব্লাস্ট হাড় তৈরি করতে করতে যে খনিজটা তারা তৈরি করে ওইটার মধ্যেই নিজেরা আটকে যায়। হ্যাঁ, তখন এদের একটা নতুন রূপ হয়, সেটা হচ্ছে অস্টিওসাইট। অর্থাৎ এরা নিজেরা তখন হাড়ের যে কোষ, পরিণত কোষ, সেই পরিণত কোষে রূপান্তরিত হয়। ঠিক আছে, এবং আমরা যেহেতু আগে কোষ পড়েছি, কোষ কিরকম আচরণ করে, কোষের কাজ কি, কোষ কেমনে কি করে, এই বিষয়ে আপনারা জানার কথা। যদি না জানেন তাহলে সেখানে আমার ব্যর্থতা নেই, কারণ আমি তখন আপনাদের বোঝা পর্যন্ত আমি কিন্তু সময় দিয়েছি। আপনারা সেটা যদি মিস করেন, আমি বলবো যে আবার আপনারা ভালো করে পড়েন ওটা, এবং প্রয়োজনে ক্লাসের রেকর্ড থাকলে সেগুলো দেখেন। আচ্ছা, তাহলে এই অস্টিওক্লাস্ট গেল। এরপর অস্টিওসাইট গেল, এবার হচ্ছে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট কি? স্যার অস্টিওক্লাস্ট অস্টিওসাইট আর একবার বলুন স্যার। হচ্ছে হাড়ের যে মেইন কোষ যেটা, সেটাই অস্টিওসাইট। ঠিক আছে, পরিণত হাড়ের এই হচ্ছে কোষ হচ্ছে অস্টিওসাইট। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। অস্টিওব্লাস্ট কি করে? হাড় তৈরি করে। হাড় তৈরি করে বলতে সে কোলাজেন প্রোটিন খনিজ এগুলো দেয়, এগুলো নিঃসরণ করে, এগুলো নিঃসরণ করে এরপরে নিজেই কিন্তু ওখানে নিজেই আটকে যায়। অর্থাৎ এটা নিঃসরণ করার পরেই ওই প্রোটিন, ওই হচ্ছে গিয়ে খনিজ, এগুলোর সাথে এবার সে মিলেমিশে কি হয়ে যায়, অস্টিওসাইটে পরিণত হয়। তখন এবার সে অস্টিওসাইট। ঠিক আছে, ঠিক অস্টিওসাইট। আছে যেমন ধরেন একটা ফুল যখন প্রথম বের হয় তখন সে ফুল, ফুল বের হয়ে তার পেছনে যে একটা ছোট্ট ফলের খুবই ক্ষুদ্র অবস্থান, সেটা ধীরে ধীরে যখন বড় হয়ে যায়, তখন কিন্তু এই ফুলটা আর ফুল থাকে না, সে তখন কি হয়ে যায়, ফল হয়ে যায় না? জি স্যার। তাই তো? তাহলে ফুল কিভাবে ফল হলো? শুধু একটু সামান্য পরিবর্তনের মাধ্যমে। এখানেও তেমনই হয় আর কি, অস্টিওব্লাস্টটাই তার একটা ঘটনা সে ঘটায়, ঘটনাটা ঘটিয়েই তারপরে সে এবার অস্টিওসাইট হয়ে যায়। ঠিক আছে, এবার আসে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট এরা কি করে? এরা হচ্ছে এমন বিশেষ ধরনের হাড় যেটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড এবং এনজাইম নিঃসরণ করে, পুরনো যেসব বা দুর্বল বা ক্ষতিগ্রস্ত যেসব হাড় গলিয়ে ফেলা দরকার, হ্যাঁ, এগুলোকে এইভাবে করে ওই হাড়ের যে ধ্বংসপ্রাপ্ত যেটা, এটাকে ধ্বংস করে সে, অর্থাৎ হাড়ের যে নির্দিষ্ট একটা শেপ থাকে ওই শেপটাকে বজায় রাখে। ঠিক আছে, এগুলো সামনের দিকে ধীরে ধীরে আমরা বুঝবো, বিশেষ করে যখন যখন প্যাথোলজি পড়তে যাবো তখন এটা বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, একটু পরে হয়তো আমাদের এই বিষয়টা আরেকটু বুঝতে সুবিধা হবে, সেই দিকে আমরা এগোচ্ছি। তাহলে এই তিনটা মোটামুটি বুঝেছেন? মোটামুটি বুঝলে হবে, খুব বেশি বুঝে মাস্টার হয়ে যাওয়ার দরকার নেই। অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, বুঝে গেছে? হ্যাঁ, একটা হচ্ছে হাড় তৈরি করে, আর একটা হচ্ছে হাড়ের মেইন অর্থাৎ এটা রক্ষণাবেক্ষণ করা। আমরা জানি কোষের কাজ কি, রক্ষণাবেক্ষণ করা, পুষ্টি সাধন করা ওই অঙ্গটাকে, বা কোষ নিজে নিজে পুষ্টি সাধন করে, ক্ষতিকর যেগুলো সেগুলোকে বের করে দেয়। তাই তো? জি স্যার। সবাই চুপ, আপনারা দুই একজন ছাড়া ক্লাস আর কেউ নাই? হুম, 10 মিনিট rest। আচ্ছা, যাই হোক, এরপর আসি বোন রিপেয়ার। তো বোন রিপেয়ার, কোনো কোথাও যদি হাড়টা ভেঙে যায় তখন কি হয়? এই হাড়টা প্লাস্টার করে আমরা রেখে দিই, পাশাপাশি ওষুধপত্র খাই, তখন এই হাড়টা কি হয়, রিপেয়ার হয় না? জি হুম, স্যার। রিপেয়ার জি হয়। স্যার। জোড়া লেগে যায়, জোড়া লাগে।
রিপেয়ার হওয়ার তো একটা প্রক্রিয়া থাকে, তাই তো? জি। প্রক্রিয়া তো আছে। তো প্রক্রিয়া এটা 4টা ধাপে সম্পন্ন হয়। প্রথমটা হচ্ছে হেমাটোমা ফর্মেশন। হেমাটোমা ফর্মেশন কি? অর্থাৎ হাড় যখন ভাঙে, হাড়ের মধ্যে কিন্তু আবার রক্ত চলাচল করে, হাড়ের ভিতরেও রক্ত চলাচল করে, সূক্ষ্ম রক্তনালী থাকে। তো হাড় ভেঙে গেলে এই রক্তনালীগুলো অবশ্যই ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে তখন সেখানে কি হয়? সেখানে রক্ত বের হয়ে এরপর রক্ত জমাট বাঁধে। কোথাও রক্তক্ষরণ হলে কি হয়? পরে আবার রক্ত জমাট বেঁধে যায় না? জি স্যার। এগুলো কিন্তু সহজ বিষয়, আপনারা কঠিন ভাবে মনে হয় নিচ্ছেন অনেকে। আমার কাছে তাই মনে হচ্ছে, আপনারা মনে করছেন এটা কতই না কঠিন। এই ধারণার কারণে প্রথমেই সহজ বিষয়টা আরো কঠিন মনে হয়। বিষয়টা কিন্তু ইজি। যেমন একটু আগে যেটা পড়েছি, এটা কিন্তু আপনারা অনেকের কাছে এখনো ক্লিয়ার না, আমার মনে হয় আর কি। এটা আমার ধারণা, আমি শিওর না, কিন্তু আমার কাছে মনে হয়, নিশ্চিত না আমি যদিও, কিন্তু মনে হচ্ছে এটা। দেখেন কোষের কি হয়, কোষ জন্মগ্রহণ করে, কোষ নিজেকে নিজে প্রতিপালন করে, তারপর কোষ মারা যায়। এটাই কোষের নীতি না? বিভাজিত জি হয়ে স্যার। এরপর মারা যায়, ঠিক আছে? আবার এমনিতেও কিছু কোষ ক্ষতিগ্রস্ত হয়। ওই কোষ ক্ষতিগ্রস্ত হলে কি হয়? সেই কোষ আবার বিভিন্ন ভাবে এটা মানে বাইরে বের হয়ে আসে, হয় রক্তের মাধ্যমে ওই ইয়েতে, কিডনিতে গিয়ে ছেঁকে টেকে ময়লা আবর্জনা, সূক্ষ্ম ময়লা আবর্জনা এগুলো চলে যায়, প্রস্রাবের মাধ্যমে চলে যায় তখন। আবার ঘাম টামের মাধ্যমে যে যাবে না, তার কি গ্যারান্টি আছে? তাহলে খুবই বিভিন্ন রকম, আবার পুঁজ হয়ে বের হয়ে যেতে পারে, বিভিন্ন ভাবে এটা কিন্তু হয়। যেটা ফরেন বডি সেটা কিন্তু শরীর বের করে দেয়, বিভিন্ন ভাবে বের করে দেয়। সেটা ঘামের মাধ্যমে, সেটা প্রস্রাবের মাধ্যমে, হ্যাঁ, পুঁজের মাধ্যমে বিভিন্ন ভাবে বের করে দেয়। যখন কোনো কিছুর প্রয়োজন হয় না, তখন এটা কিন্তু ফরেন বডি, ঠিক আছে? এরপরও যদি কারো বুঝতে অসুবিধা হয়, আপনারা কিন্তু আমার সাথে পরে যোগাযোগ করেন। আজকে খুব বেশি ইয়ে করতে পারছি না, তবু আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমরা যে এই জিনিসগুলো ঘরে আনি দরকারি, যেমন আমাদের রসুন, পেঁয়াজ রসুন, এগুলো আনার পর এগুলোর খোসা কি আমরা খাই? খাই নাকি? না স্যার। না স্যার। অথবা একটা মাছ যখন আনি, মাছের পুরোটাই কি আমরা খাই? মাছের যে উপরে পালক আছে, তারপরে যে কাঁটা কুটা যেগুলো আছে বাইরের, এগুলো আমরা ফেলে দিই না? প্রথম ওইটারে ঘরে আনলাম, এরপরে যেটুকু দরকার সেটুকু রাখলাম, বাকিটা আবার ফেলে দিলাম, আবার খাওয়ার সময়ও কিছু কাঁটা ফেলে দিই, অথচ এটা কিন্তু রান্না করছি মশলাপাতি দিয়ে, এরপরেও আবার ফেলে দিচ্ছি। তাহলে এই যখন এটা আনছি তখন এখানে ফরেন বডি হিসাব ওভাবে থাকে না, উল্লেখও থাকে না। কিন্তু যখন এটাকে ব্যবহার করব, ব্যবহার যেটুকু করব সেটুকু বাদে বাকিটা ফরেন বডি, এটা এই জন্য ফেলে দিচ্ছি, আমরা মাছের কাঁটাটা ফেলে দিচ্ছি, এটা আর খাচ্ছি না। এরকম আর কি শরীরের কোষের মধ্যে, এরকম শরীরের ভেতরে যেগুলো থাকে সেগুলো শরীরের দরকারি, কিন্তু যখন সেটা কাজের অনুপযুক্ত হয়ে যায়, প্রয়োজনের অনুপযুক্ত হয়ে যায়, বরং অপ্রয়োজনীয় হয়ে যায়, তখন সেটা ফরেন বডি হিসেবে গ্রহণযোগ্য হয়। তো এই যে অস্টিওব্লাস্ট, সে কোষ তৈরি করে, হাড়ের কোষ তৈরি করে, এভাবে হাড়ের বৃদ্ধি ঘটায়, হাড়কে বড় করে। ছোটবেলায় আমাদের যে সাইজের হাড়, এখন কি সেই সাইজের হাড়? হাড় বড় হয়েছে না? তাহলে এখানে না। কাজ করছে কে? এরপরে বড় হওয়ার পরে এখন একটা একটা এই যে কোষ যখন বিভাজিত হলো, হাড়ের কোষ, এরপরে কি এই হাড়ের কোষটার সাথে সাথে তো ধ্বংস হয়ে যায় না, এটা থেকে সে নিজেকে প্রতিপালিত করে। হ্যাঁ, তার ভিতরে এই পুষ্টি আসে, ভেতর থেকে বর্জ্যগুলো আবার বের করে দেয়, এভাবে চলে। এবং একটা সময় এই হাড় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, হয় না? হাড় ক্ষতিগ্রস্ত হইতেই পারে, হয়। তখন ওইটাকে যে ধ্বংস করার জন্য আবার অস্টিওক্লাস্ট কাজ করে। এই তিনটাই কিন্তু হাড়ের কোষ, এগুলো হাড়েই থাকে। এখন আমার শরীরের ভিতরে কোথায় হাড় নষ্ট হয়েছে সেটা কি আমি কেটে কেটে বের করব? আমার বডির মেকানিজমটাই এমন, যেটা দরকার নাই সেটা যে যে কোনো ভাবে হোক শরীর বের করে দিবে। তার জন্য অনেক প্রক্রিয়া আছে, অস্টিওক্লাস্ট তার মধ্যে একটা আর কি। এই 3 রকমের কোষ, 3 রকমের কোষের 3 রকমের কাজ। এই, তবু আপনারা আরো পড়াশোনা করবেন, আরো পড়াশোনা করলে বুঝতে আরো সুবিধা হবে। এবার বোন রিপেয়ারটা বলি। তাহলে এই যে হাড় যখন ভেঙে গেল, হাড়ের ভেতরে রক্তনালীগুলো এগুলো ছিঁড়ে গেল, ছিঁড়ে যাওয়ার পর এখানে রক্তপাত হলো, রক্তপাত হয়ে এরপর রক্ত জমাট বাঁধলো। আবার হালকা ভাবে হাড় চিড় ধরে, যেমন আমাদের হাড়ের মধ্যে কেউ যদি জোরে আঘাত করে, অনেক সময় হাড় ভাঙে না, কিন্তু হাড়ের মধ্যে এক ধরনের চিড় ধরে। যেমন আমাদের ফোনের গ্লাস ধুম করে পড়ে গেল, ফোনের গ্লাস ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেল না, কিন্তু একটা ফাটল ধরে গেছে, এই ফাটলটা একে বলা হয় চিড়।
ফাটল ধরা আর কি। তো এরকম হাড়ে অনেক সময় ফাটল ধরে, ফাটল ধরলেও ওই জায়গায় আবার একইভাবে হয়, ব্যথা করে, আমরা ব্যথা দেখি। কিন্তু ভিতরে কি হয়, এভাবে হেমাটোমা ফর্মেশন হয়, অর্থাৎ রক্ত বের হয়ে ওই রক্ত পরে জমাট বাঁধে। জমাট বাঁধার পরে চাকা চাকা হয়ে যায়, যে এটাকেই বলা হয় হেমাটোমা। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে রক্ত জমাট বাঁধাটা। তারপরে একটা ঘটনা ঘটে, সেটাকে বলা হয় ফাইব্রো কার্টিলেজিনাস ক্যালাস ফরমেশন। ফাইব্রো কার্টিলেজিনাস ক্যালাস ফরমেশন কি হয় এখানে, কয়েকদিনের মধ্যে সেখানে নতুন রক্তনালী গজাইতে শুরু করে, নতুন রক্তনালী গজায়, এবং সেই নতুন রক্তনালী এইখানে ফাইব্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট এরকম কোষ যে আছে, সেগুলো এসে কোলাজেন তন্তু, তারপরে তরুণাস্থির তরুণাস্থির এক ধরনের নরম নরম এই তরুণাস্থির একটা কেলাস তৈরি হয়, তৈরি হয়ে এই জায়গাটাকে ঘিরে ফেলে, ঘিরে ফেলে, এবং এই জায়গায় দুইটা জায়গার মধ্যে একটা সেতুর মতো কাজ করে, সেতুর মতো। ঠিক আছে, যেমন ধরেন একটা রাস্তা, একটা রাস্তার মাঝখানে ভেঙে গেল খালের কারণে, বা অথবা ধরেন যে মাঝখানে কোনোভাবে কেটে গেল আর কি, বা এই মাটিগুলো নাই, এখন আমরা এটা পার হবো কিভাবে, আগে এখানে একটা সেতু তৈরি করব, সেতু তৈরি করে, ঠিক আছে, তারপরে এবার এখানে মাটি ফেলতে ফেলতে ওই দিক থেকেও মাটি ফেলা হবে, এদিক থেকেও মাটি ফেলা হবে, ফেলতে ফেলতে হয়তো আমরা সেতু দিয়েই মাটি ফেললাম, অথবা সেতু তৈরি করলাম না, এদিক থেকে মাটি ফেলছি ওই দিক থেকেও মাটি ফেলছি, এভাবে এবার পথ তৈরি হয়ে যাচ্ছে। করতে করতে মাঝখানের যে খালি জায়গাটা এক সময় সেটাও মাটি ফেলে ভরাট করে ফেললাম, আবার রাস্তা রিপেয়ার হয়ে গেল। তাহলে এই যে দুই দিক থেকে যে মাটি দিয়ে নতুন মাটি যে ফেললাম, এখন এটাকে এক ধরনের সেতুর মতো আমরা কল্পনা করতে পারি। ঠিক আছে, এগুলো যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন একটু আধটু, তাদের জন্য বুঝতে সুবিধা হবে। যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন নাই বা করতে রাজি ছিলেন না, তাদের একটু বুঝতে অসুবিধা হবে। তো এখন যদি এটা নিয়ে আবার চিন্তা ভাবনা করেন, এটা বুঝতে পারবেন। ঠিক আছে, কাছাকাছি থাকলে আমি এটা যদি সামনাসামনি ক্লাস হইতো অনেক ভালো হইতো, বুঝতে সুবিধা হইতো। যাই হোক, তারপরে এইভাবেই, অর্থাৎ কি হয় এখানে, নতুন ছোট ছোট নরম নরম হাড় গজায়, নরম হাড় দুই দিক থেকে এই ফাটা অংশ ফাটলো যেহেতু, তাহলে দুইটা ভাগ হয়ে গেল, এই দিক থেকেও গজাচ্ছে, এই দিক থেকেও গজাচ্ছে, গজিয়ে এবার এটাকে কাভার করে ফেললো, এই ফাটা জায়গাটা কাভার হয়ে গেল বা ভাঙা জায়গাটা কাভার হয়ে গেল। এরপরে কি হবে, বোনি ক্যালাস ফরমেশন। একটু আগে হয়েছে ফাইব্রো কার্টিলেজেনাস ক্যালাস ফরমেশন, অর্থাৎ ওই যে ফাইবার এবং কার্টিলেজের ক্যালাস তৈরি হয়েছে, এবার বোনের ক্যালাস, বোন মানে বনি মানে হাড্ডির, হাড্ডির ক্যালাস ফরমেশন হবে। অর্থাৎ এবার অস্টিওব্লাস্ট আসে, অস্টিওব্লাস্ট এই নরম তরুণাস্থিগুলোকে শক্ত স্পঞ্জি হাড়ে রূপান্তর করে, ভেঙে যাওয়ার, হাড় ভেঙে যাওয়ার 3-4 সপ্তাহ পর এটা শুরু হয়। ঠিক আছে, 2-3 মাস পর্যন্ত চলতে থাকে। এই জন্য হাড় আমরা ওই যে ইয়ে করি, হাড়ের যে একটা আমরা কি বলি এটাকে প্লাস্টার করি, যে এটা 2-3 মাস পর্যন্ত থাকে, থাকে না, আমরা হাড় জোড়া লাগতে 2-3 মাসের মতো সময় লাগে, যদিও হোমিওপ্যাথিক ওষুধ খেলে এটা আরো দ্রুত হয়। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। বাকিরা বুঝতে পারছেন না মনে হয়, না বুঝলে বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা স্যার করব। বুঝেছি, স্যার বুঝেছি। আচ্ছা, তারপরে হচ্ছে, তাহলে প্রথমে নরম হাড় তৈরি হয়, নরম হাড় ওই ফাইবার এবং কার্টিলেজ এসে এখানে নতুন ছোট ছোট কণার মতো করে তৈরি হইতে হইতে এটা মোটামুটি ঢেকে ফেলে, ঢেকে এরপরে এটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে তখন তো এটা হাড্ডি হয়, তার আগে তো এটা হাড্ডি না, তো শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যাওয়ার পর তো এটা কিন্তু উঁচু নিচু থাকে, মানে ফিনিশিং থাকে না, ফিনিশিংটা থাকে না, লাস্টে আসে এবার ফিনিশিং, সেটা কি, বোন রিমডেলিং। এটাকে আবার, হ্যাঁ তো শক্ত হইলো, জোড়া লাগলো, ঠিক আছে, কিন্তু এই যে বাড়তি একটা ঠেলে ঠুলে থাকলো না, বাইরে এখানে তো ফিনিশিংটা থাকলো না। ঠিক আছে, তো এবার কি হয়, অস্টিওক্লাস্ট, ওই যে বললাম, এই যে অস্টিওক্লাস্টের কথা বললাম, এই যে হাড়ের গলায় যে হাড়টা দরকার নাই, এখন এটা রিপেয়ার যখন হয়ে গেছে, আপনারা যারা রাস্তা ঠিক করছেন তারা বা রাস্তা ঠিক করতে দেখছেন তারা জানেন যে রাস্তায় এরকম যখন জোড়া লাগায় তখন এরকম মাটি ফেলে, মাটি ফেলে প্রথমে মাটি নরম হয়, এরপরে মাটিরে মারাইতে মারাইতে এটা শক্ত হয়ে যায়, বা রোদের কারণে এটা শক্ত হয়ে যায়। এরপরে কিন্তু এটারে সবাই পিটিয়ে পিটিয়ে আরো শক্ত করে, শক্ত করে তারপর এটারে ছেঁচে কোদাল দিয়ে এটাকে ফিনিশিং দেয়, যাতে হাতে উঁচু নিচু না হয়, উঁচু নিচু হলে তো মানুষ পড়ে যাবে, উষ্টা খেয়ে খেয়ে পড়বে, এই জন্য প্লেন করে দেয় না, আপনারা তো এটা দেখছেন জানেন। ঠিক আছে,
এই ঘটনাটা একই ঘটনা বোন রিপেয়ারের সময় ঘটে। কথা কি বুঝতে পারছেন? জি। স্যার এই আজকে আমাদের আলোচনা, যেটা আমাদের স্কেলেটাল সিস্টেমের অ্যানাটমি এবং ফিজিওলজি দুইটাই আজকে আলোচনা হয়েছে। তো আলোচনা আমাদের শেষ। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে আবার বলেন, আমি বুঝিয়ে দিই। কুইক। আচ্ছা, তার মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে বাড়ির কাজ যেটা, এটা বুঝতে পেরেছেন? আবার কারো কথা নেই। স্যার ক্লাসিফিকেশন বোন এটাই তো বাড়ির কাজ। হ্যাঁ, না, ক্লাসিফিকেশন অফ বোন এটা না। ক্লাসিফিকেশন অফ বোন যদিও, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানবদেহে যে 206টা হাড় আছে, এই 206টা হাড়ের একটা তালিকা আপনারা করবেন। ঠিক আছে? জি স্যার। যেমন আমি একটু বুঝিয়ে দিই। যেমন আমাদের এই যে মাথার মধ্যে, মাথাকে ভাগ করা যায়, এই যে স্কালের মধ্যে 29টা হাড় থাকে। কয়টা? 29টা। 29টা হাড়ের মধ্যে আবার এখানে ভাগ আছে ক্র্যানিয়াল, ফেসিয়াল, ঠিক আছে, এরপরে হায়োইড। হ্যাঁ, তো এখন এই ক্র্যানিয়ালে আবার এই কানেরও 3টা হাড় থাকে, যাই হোক। তো এবার ক্র্যানিয়ালের মধ্যে আবার থাকে কি কি, ফ্রন্টাল থাকে একটা, প্যারাইটাল 2টা, টেম্পোরাল 2টা, অক্সিপিটাল একটা, স্ফেনয়েড একটা, ইথময়েড একটা। আবার ফেসিয়ালের মধ্যে এই যে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেজাল, লাইকোমেটিক, হ্যাঁ, ল্যাক্রিমাল, তারপরে ভোমার, প্যালাটাইন, তারপরে ইনফেরিয়র নেজাল কনসা, এরকম। এরপরে কানে আছে মেলাস, ইনকাস, স্টেপস, ঠিক আছে, এগুলো দুইটা দুইটা করে। তো এই যে প্রত্যেকটা সংখ্যা যখন আমি লিখবো, যে যেমন আমার ফ্রন্টাল হলে একটা, প্যারাইটাল 2টা, টেম্পোরাল 2টা, এই হলো 5টা, অক্সিপিটাল একটা 6টা, স্পেনয়েড একটা, এথময়েড একটা 2টা, হলো 8টা হইলো। তাহলে এই গেল 8। তারপর আবার ফেসিয়াল আছে 14টা, কানা আছে 6টা, আবার হাইওয়েড আছে একটা, ঠিক আছে, এইভাবে ধরে এই 7টা। এবার এভাবে করে করে আমি যদি হিসেব করি, এভাবে ধরে ধরে আমি হিসেব করলে, এবার আমার ভার্টিব্রাল কলামে কয়টা, থোরাসিক কেজে কয়টা আছে, আমার আপার এক্সট্রিমিটিস, লোয়ার এক্সট্রিমিটিসে কয়টা আছে, তারপর আমার পেলভিক গার্ডল, তার ফেক্টোরাল গার্ডল, এগুলাতে কয়টা আছে। হুম এভাবে করে যখন আমি সবগুলা তালিকা করব, একটা তালিকা করলে দেখবেন যে 206টা হাড় হচ্ছে। এই হাড়ের তালিকা করবেন, হাড়ের তালিকাটা করে নিজেদের কাছেও রাখবেন, সুন্দর করে করবেন যাতে এটা আমাকেও দেখানো যায়, নিজেরাও ঝুলিয়ে রাখবেন, হাড় যেন কখনো না বলেন। বুঝতে পারছেন কথা? বাড়ির কাজ কবে জমা দিতে হবে এটা আমি গ্রুপে লিখে দিব। হ্যাঁ, গ্রুপে এটা লিখে দিব। যাই হোক, ঠিক আছে, সবাই বাড়ির কাজ জমা দিবেন, এটা আমি আশা করছি। না, যদি জমা না দেন তাহলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন, আমার কিছুই যাবে আসবে না। এই, অথচ আমি একটু হতাশ হই, এর বেশি কিছু না। ঠিক আছে, তাহলে সবাইকে শুভরাত্রি। আজকের ক্লাস এখানে সমাপ্ত। কারো কিছু বলার আছে? থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ফরিদ ভাই। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি সবাইকে। স্যার কিছু বলছেন? না, শুভরাত্রি জানালাম সবাইকে। আল্লাহ আচ্ছা, হাফেজ, জি সবাই জি ভালো থাকেন। ক্লাস রুটিন জি জি। গ্রুপে দেওয়া আছে আংশিক, আবার আগামীকালকে বাকিটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।